উনুনের গনগনে নীলচে আঁচে বসানো পাত্রে ফুটন্ত চায়ের জলে বলক আসতে শ্রাবণী তাতে চা পাতা, চিনি ও পরিমাণ মতো আদা দিয়ে দিল। ভবেশবাবু সবেমাত্র স্নান সেরে বেরিয়েছেন ওয়াশরুম থেকে। ব্যাগ থেকে পরিষ্কার লুঙ্গি আর গেঞ্জি পরে বসেছেন ফ্যানের নিচে। অভি ততক্ষণে বাজারে নিয়ে হাজির হলো বাড়িতে। গরমে তার গায়ের শার্টটা ভিজে একাকার, চিপকে গেছে শ্যামঙ্গে। শ্রাবণী চাটা কাপে ঢেলে প্লেটে করে এগিয়ে দিল ভবেশবাবুর হাতে। অতঃপর ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। হাতের বাজারের ব্যাগটা তাড়াতাড়ি নামিয়ে নিয়ে ঠান্ডা জলের গ্লাসটা এগিয়ে ধরল সযত্নে। অভি হাসি মুখে তা নিল। তারপরে দুজনে মিলে একসাথে মিলেমিশে শুরু করলো রাতের খাবারের আয়োজন। অভি মাংস ধুয়ে পরিষ্কার করছে, তার শ্রাবণী মশলাগুলো গোছগাছ করছে। শ্রাবণী আটা মেখে ফটাফট একের পর এক রুটি বেলে দিচ্ছে, তো অভি সেটাকে সেকে সেকে রাখছে। আর সেই সাথে দুজনের মনের সুখে ফিসফিসিয়ে কথা বলছে আর খুনসুটি করছে। এভাবে খুবই কম সময় রাতের রান্না শেষ করলো দুজনে। ভবেশবাবু ঘরে আরাম করার উসিলায় সবকিছু অবলোকন করলেন উৎকর্ণ চিত্তে। মন ভরে গেল শ্রাবণীর আর অভির টুনাটুনি সংসার দেখে। তার চেয়ে বেশি ভালো লাগলো দুজনের মাঝে গড়ে ওঠা অপরিসীম ভালোবাসা দেখে। মনে পড়ল ভাইয়ের কথা। চোখ দুটো পূর্ণ হলো বিন্দু বিন্দু অশ্রুতে। মৃত্যুশয্যায় কেমন হাত দুটো ধরে অনেক কষ্টে বলেছিল, ভবেশবাবু একলা ঘরে ফুপিয়ে উঠলেন। পাছে কেউ দেখে ফেলে সেই ভয় তাড়াতাড়ি করে লুঙ্গির কোনা দিয়ে চোখ জোড়া মুছে নিলেন। আফসোসে বুকটা ভার হয়ে উঠেছে তার। ভাই তাকে মৃত্যুশয্যায় যে দায়িত্বভার পরম ভরসায় দিয়ে গিয়েছিল, তা তিনি দাদা হিসেবে পালন করেননি। যদি ভাইয়ের মেয়েটার প্রতি একটু হলেও ভালোবাসা থাকতো মনে, তাহলে কি আর অমন ভাবে ভাইজির বিয়ে দিতে পারতেন? কখনো পারতেন না। শুধুমাত্র নিজের খোকলা মান সম্মানের জঘন্য ছুতো দেখিয়ে সাতগায়ের মানুষের সামনে ওভাবে সম্মানের বলি চড়াতেন না। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কথাটা সর্বাগ্রে সত্য, তা আবারও প্রমাণিত হলো। শ্রাবণীর বিবাহযোগ অভির সাথেই ছিল, সেই কারণেই হয়তো যেভাবেই হোক তাদের বিয়েটা হয়ে গেল। ভবেশবাবু যখন নিজের ভাবনা চিন্তায় মগ্ন, শ্রাবণী তখন ঘরে প্রবেশ করলো। হাসি মুখে জেঠুর পাশে দাঁড়িয়ে বলল, জেঠু খাবে চলো, আমার রান্না হয়ে গেছে। ভবেশবাবু বলে উঠলেন। আস্তে ধীরে বসলেন খাবার খেতে। থালায় সাজানো মুরগির কষা, মাংস আর গরম রুটি, সাথে প্লেটে করে মিষ্টি রাখা। ভবেশবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ খাবারের দিকে। ওনাকে সঙ্গ দিতে অভিকেও খাবারের থালা সাজিয়ে দিল শ্রাবণী। অভি হাসি মাখা বদনে অভিবাদন জানালো। জেঠু বসুন না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ভবেশবাবু বসলেন, সাথে অভিও। শ্রাবণীর সাথে সাথে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করলো জেঠুকে। ভবেশবাবু পুনরায় অবাক হলেন, হেসে বললেন, থাক মা থাক, তোর আর কষ্ট করে হাওয়া করতে হবে না। আমার একটু কষ্ট হচ্ছে না জেঠু, বরং তোমাকে হাওয়া করতে ভালোই লাগছে। তুমি চুপ করে বসে খাও তো। পাগলি মেয়ে একটা। বলে খাবারের থালায় হাত দিতে মনে পড়লো পিয়ালির কথা। নিউ ইয়র্ক যাওয়ার আগে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছিলেন। সেদিন নিজের ঘর থেকে মেয়েটা একবারের জন্য বের হয়ে দেখতে আসেনি বাবাকে। একবার খোঁজও নেয়নি বাবা ঠিক মতো খাবার খেলো কিনা। যদিও বিরাজের মা খুব যত্নার্থী করেছিলেন বটে, কিন্তু নিজের মেয়ের উপেক্ষা নিয়ে সেদিন তাকে ফিরতে হয়েছিল। আর আজ ভাইয়ের মেয়ের করা সেবা যত্ন পেয়ে মনের ভেতরটা হু হু করে উঠল ভবেশবাবুর। আস্তে আস্তে রুটি ছিঁড়ে মাংসের ঝোলে ডোবালেন। খাবারটা মুখে তুলতে যাবেন, তখনই চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য। অভি নিজের থালা থেকে রুটি ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে তুলে দিচ্ছে শ্রাবণীর মুখে, আর রীতিমতো চোখ পাকিয়ে ইশারায় ধমকাচ্ছে। ভবেশবাবুর সাথে চোখাচোখি হতে অভি একটু লজ্জা পাওয়ার মতো করে বলল, জেঠু আপনার ভাইজিকে একটু ভালো করে শাসন করে তারপর বাড়ি যাবেন। আমার কথা একটুও শোনে না। জানেন, আজকে বাড়ি থেকে দেয়া টিফিনটা একটুও খাইনি। গোটা দুপুর ঝালমুড়ি, ফুচকা, আলু কাবুলি এসব খেয়ে কাটিয়েছে। এটা তুমি ঠিক করনি মা, নাও খেয়ে নাও। বলেই খেতে শুরু করলেন। এদিকে অভি শ্রাবণীকে খাওয়ানোর পাশাপাশি নিজেও খাওয়া শেষ করলো। ভবেশবাবু খাওয়ার মাঝে মন ভরে উপভোগ করলেন সুখী সুখী একজোড়া কপত কপতির মাঝে উপচে পড়া ভালোবাসাটুকু। ভোরে কমলাটে আভা ছড়িয়ে দিনমণি উদিত হলেন পুবের গগন ঘেঁষে।
ঘুমন্ত কলকাতা শহর নিদ্রা দেবীর শীতল আলিঙ্গন থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে জেগে উঠল সমহিমায়। ব্যস্ত হয়ে উঠল রাজপথ। অগণিত মানুষের ভিড় ছুটতে শুরু করলো জীবিকার তাগিদে, অর্থের খোঁজে। ভবেশবাবু সারা রাত্রি ধরে ভালোভাবে ঘুমাতে পারেননি, মানসিক চিন্তায়। শ্রাবণীর ভাঙ্গা ঘরে উপচে পড়া সুখ দেখে না চাইতেও বারংবার ঈর্ষান্বিত হয়েছে। নিজের মেয়েকে এত ভালো ঘরে বিয়ে দেওয়ার পরও কেন সুখ তার ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্নের উত্তর খুঁজে গেছেন এক মনে। এভাবেই চিন্তা ভাবনায় কাটিয়েছেন গোটা রজনী। ভোরের দিকে কখন যেন চোখ দুটো বুজে এসেছিল তার। অভি আর শ্রাবণী ঘুম থেকে উঠে মেঝে পাতানো বিছানাটাকে তুলে প্রাতকালীন কাজ করতে লাগলো। একসময় ঘুম ভাঙতে চমকে উঠলেন ভবেশবাবু। ঘড়ির কাঁটা 9টার ঘরে বসে তাড়াতাড়ি উঠে স্নান সেরে বেরিয়ে আসতেই শ্রাবণী সকালের খাবার নিয়ে হাজির হলো সামনে। সামান্য একবেলার এত এত আপ্যায়ন যত্নে ভবেশবাবুর আত্মায় তৃপ্তির শীতল হাওয়া বয়ে গেল। সবকিছু গোছগাছ করে ভবেশবাবু আবার রওনা হলেন পৌশালীর হোস্টেলের উদ্দেশ্যে, আর শ্রাবণী তার নিজের ক্যাম্পাসে। অভি এলো তাদের সঙ্গে। শ্রাবণীকে ক্যাম্পাসে পৌঁছে দিয়ে দুজন এসে দাঁড়ালো হোস্টেলের অফিসের সামনে। এমন সময় হোস্টেলের গেটে হঠাৎ পৌশালীর রুমমেটের সাথে দেখা হলো ভবেশবাবুর। তাকে দেখে কাছে ডেকে পৌশালীর কথা জিজ্ঞেস করলেন। মেয়েটি খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, আঙ্কেল, পৌষানি তো কাল হোস্টেলে ফেরেনি, এমনকি এখনো আসেনি। আমি তো ভেবেছি হয়তো আপনার সাথে আছে। কি? না না, ও আমার সাথে ছিল না তো। হে ঈশ্বর, আমার মেয়েটা কোথায় কি অবস্থায় আছে কে জানে। বলেই মাথায় হাত রাখলেন ভবেশবাবু। কথাটা শুনতেই চিন্তায় পাগল হবার জোগাড় তার। মেয়ের ভালো মন্দ ভেবে নিজেকে সামলাতে অসমর্থ হলেন। হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো হঠাৎ করে। অভির সাথে সাথে ভবেশবাবুকে ধরলো, বসালো পাশে থাকা লোহার বেঞ্চে। মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল, কাল কখন বেরিয়েছিল ও হোস্টেল থেকে? এই তো কাল বেলা 12টা কি 12:15 নাগাদ হবে। আরেকবার ফোনটা ট্রাই করে দেখুন জেঠু। না তুললে আমাদের ইমিডিয়েট থানায় যেতে হবে। এটা কলকাতা শহর, এখানে মেয়েদের যেমন অবাধ স্বাধীনতা দেয় তেমন নিরাপত্তাহীনতাও। একটু ভুল পথে পা ফেললেই সব শেষ। ভবেশবাবু কাপা হাতে ফোনটা বার করে কল লাগালেন মেয়ের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। উদ্ভ্রান্তের মতো আবারও কল লাগালেন মেয়ের নাম্বারে, এবারও রিসিভ হলো না। দেখে অভি আর এক মুহূর্ত দেরি না করে ভবেশবাবুকে ধরে দাঁড় করালো। চলুন জেঠু, আমাদের আগে থানায় এ ব্যাপারে জানিয়ে ডায়েরি করা উচিত, তারপর না হয় আশেপাশে খুঁজবো। চলুন। ভবেশবাবু অভির হাত ধরে উঠে দাঁড়ালেন। অভির সাথে পা মিলিয়ে কয়েক কদম এগিয়ে গেট পার করে রোডের কাছে পৌঁছতেই চোখ জোড়া থমকে গেল সামনের দৃশ্য দেখে। পৌশালী একটা কালো রঙের দামি গাড়ি থেকে নামছে। পরনে তার অর্ধনগ্ন পোশাক, পায়ে বড় বড় সাইজের স্টিলোলেট হিল। চালচলনে বেবাক পরিবর্তন দেখে ভবেশবাবুর এতক্ষণ ধরে মেয়েকে নিয়ে যে চিন্তারা মাথায় উইপোকার মতো কিলবিল করছিল, তারা বদলে গিয়ে রূপ নিল অন্যরকম আশঙ্কায়। ভবেশবাবু নিজ মনেই বলে উঠলেন, মেয়েটা আমার আদৌ ভালো আছে তো? নিউ ইয়র্কের বিমানবন্দর এসে দাঁড়ালো একটা প্রাইভেট ট্যাক্সি। বিরাজ ট্যাক্সির ভেতর থেকে পেয়ালের হাতটা ধরে টানতে টানতে বের করে আনলো। লাগেজ ব্যাগটা ট্যাক্সির ডেকি থেকে টেনে হিঁচড়ে বার করে ছুঁড়ে ফেললো নিচে। পকেট থেকে টিকিট আর পাসপোর্টটা বার করে বলল, আর 2 ঘন্টা পর ফ্লাইট। টিকিটটা তোমার হাতে দিলাম। এখান থেকে ইন্ডিয়া ফিরে যাবে নাকি জেলে যাবে সেটা ভেবে নাও। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, দেখি কে কি করে নেয় আমার। বিরাট ঠোঁট ছড়িয়ে হাসলো, ভীষণ বিদঘুটে হাসি। প্যান্টের পকেটে দুহাত গুজে দিয়ে বলল, ওকে ফাইন, অ্যাজ ইউর উইশ। তুমি হয়তো জানো না তুমি কি কাজ করেছো। একটা কোম্পানির প্রাইভেট পার্টিতে চুরি করে ঢুকে সেখানকার এমপ্লয়ির গায়ে হাত তুলেছ, আবার কিনা গলার জোর দেখাচ্ছ। তোমার কি মনে হয় তোমাকে কোম্পানির রেপুটেশন নষ্ট করার দায়ে তারা এমনি এমনি ছেড়ে দেবে? কখনো না। এমনিতেও তুমি আমার যা ক্ষতি করার তা অলরেডি করে ফেলেছ। তাই ভালোই ভালোই বলছি, জেল খাটতে না চাইলে এক্ষুনি দেশ ছাড়ো। পিয়ালি কি করবে ভেবে পেল না। জেল খাটার নাম শুনে ভয় পিলে চমকে উঠল। এখানকার আইন কানুন সম্পর্কে ভালোভাবে অবগত পিয়ালি, তাই আর দেরি না করে বিরাজের হাত থেকে
টিকিট আর পাসপোর্টটা লুফে নিল আর হাঁটা ধরল বোর্ডিং পাসের উদ্দেশ্যে। ঘন কৃষ্ণবর্ণ আধার রজনীতে বিদ্যুতের চমকে যেমন ঝলসে ওঠে অম্বর পক্ষ থেকে শুরু করে ধরিত্রীর গাত্র, ঠিক তেমনি পৌশালীর অর্ধনগ্ন অঙ্গাভরণ আর উশৃঙ্খল সাজসজ্জা দেখে ভবেশবাবু চমকে উঠলেন। মস্তিষ্কের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝলসে উঠল চিরবিরিয়ে ওঠা ক্রোধের জ্বলন্ত অগ্নিতে। অভির হাতের মুঠোয় চেপে ধরা দুর্বল হাতটা হঠাৎই যেন শক্তি ফিরে পেল। ভারী কদম ফেলে এক পা দুপা করে এগিয়ে গেলেন। ক্ষুব্ধ দৃষ্টি মিলে দাঁড়ালেন মেয়ের সামনে। এদিকে এমন সময় বাবাকে সামনে দেখে চমকে গেল পৌশালী। কাঁধের নিচে নামানো ক্রপ টপের হাতটা টেনে টুনে কাঁধের উপর তুলে বোকা বোকা হাসি হেসে বলল, বাবা তুমি এখানে কখন এলে? আমাকে জানাওনি কেন? এতক্ষণ মেয়ের চিন্তায় একই মাথা খারাপ হয়েছিল ভবেশবাবুর। তার উপর মেয়ের এমন কথাবার্তায় মস্তিষ্কের পারদ যেন 100 ডিগ্রির ঘর ছেড়ে উঠে গেল উপরে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লালাভ হলো মুখায়ব। চরম উত্তেজনায় কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। ভবেশবাবু নিজেকে আর সামলাতে পারলেন না। মুহূর্তে স্থান কাল পাত্র ভুলে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন মেয়ের গালে। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বললেন, এক্ষুনি এই মুহূর্তে নিজের সবকিছু গুছিয়ে নিয়ে বাইরে আয়, আমরা আজই বাড়ি ফিরছি। পৌশালী কিছু বলতে গিয়েও পারল না বাবার অমন রাগী উত্তেজিত চেহারা দেখে। পাছে আরেক ঘা পড়ে গেলে সেই ভয়ে চোরা চোখে আশেপাশে নজর বুলিয়ে দেখলো চারপাশে পথ চলতি মানুষের ভিড় থমকে দাঁড়িয়ে ওকেই দেখছে তাকিয়ে। সাথে সাথে নজর নিচু হয়ে গেল পৌশালীর। অভিও ভবেশবাবুর আকস্মিক এই ব্যবহারে চমকে গেছে। পৌশালীকে গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভবেশবাবু পুনরায় দাঁত মুখ খিচিয়ে বলে উঠলেন, কি হলো? যা। জনসম্মুখে আরেকবার বাবার প্রকাণ্ড ধমক খেয়ে দৌড় লাগালো পৌশালী। ছুটে চলে এলো নিজের ঘরে। এদিকে ভবেশবাবু হোস্টেলের অফিসে গিয়ে ওয়ার্ডেন ম্যামের থেকে কিছুদিনের ছুটি আবেদন করলেন। বেশ কিছুক্ষণের মধ্যে ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলো পৌশালী। ভবেশবাবু আর দেরি না করে রওনা দিলেন বাড়ির পথে। যাবার আগে অভির হাত দুটো ধরে অনুনয়ের সুরে বললেন, বাবা, তোমাদের সাথে বিগত কয়েক ঘন্টা সময় কাটিয়ে যে শান্তি পেলাম তা আমি জীবনেও ভুলবো না। আমার ভাইয়ের অভাগা মেয়েটা যে তোমার মতো এত ভালো যত্নশীল একজন জীবনসাথী পেয়েছে তা অবশ্যই আমার মৌয়ের পরম সৌভাগ্য। ভালো থেকো তোমরা, এভাবেই একে অপরকে ভালোবেসে সারা জীবন সুখী থেকো। আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। বলে ভাড়া করা ট্যাক্সিতে চড়ে বসলেন ভবেশবাবু। বেরিয়ে গেলেন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এদিকে অভি নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। শ্রাবণীর অতীত সম্পর্কে অনেকগুলো প্রশ্ন সাজিয়ে রেখেছিল মনের মাঝে, কিন্তু সেগুলো আর করা হলো না পরিস্থিতির চাপে পড়ে। অজ্ঞতা রওনা দিল সায়ন্তন স্যারের কাছে যাবার উদ্দেশ্যে। আর মাত্র 17 দিন বাকি এনএটি এক্সামের। স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ, যেটা টপকালি ধরা যাবে হারিয়ে যাওয়া সেই সোনার হরিণটাকে। নিস্তব্ধ পরন্ত বিকেল, আকাশের পশ্চিম দিগন্ত জুড়ে লালিমার ছড়াছড়ি। ঝাঁক বেঁধে পাখপাখালির দল উড়ে চলেছে কিচিরমিচির করতে করতে। অসিত অম্বর আবছা আধারে ঢাকা পড়তে জেগে উঠেছে নিরে ফেরার তাগিদ। ভানুদেব অস্তাচলে যেতেই শুরু হয়েছে সায়াম্যের আগমন। গধূলি বেলার নরম আলোয় অন্তরা জনমানবহীন কাঁচা মাটির পথ ধরে হাঁটছে। মৃদুমন্দ সমীরণে উঠছে তার আকাশি রঙের ওড়নার ঝোলানো অংশটুকু। রুনুঝুনু নুপুরের তালে পা ফেলছে আর রাস্তার ধার ঘেঁষে গজিয়ে ওঠা নানান রকমের জংলি ফুলে হাত বুলিয়ে দিচ্ছে সে। মুখে গেয়ে চলেছে রবি ঠাকুরের গান, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই, তুটিনি হিল্লল তুলে কল্ললে চলিয়া যায়, পিহু কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়,
কি জানি কিসে লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবান। গান শেষ হওয়ার আগে হঠাৎ করে ক্ষেতের ভেতর থেকে 5-6টা হিংস্র খ্যাক শিয়াল বেরিয়ে এলো। শিয়ালগুলোকে দেখেই ভয় আঁতকে উঠল অন্তরা। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে এত দূরে চলে এসেছে বুঝতে পারেনি। আবছায়া তমসায় ছেয়ে গেছে প্রকৃতি, নিবু নিবু আলোয় অস্পষ্ট চারিপাশ। আশেপাশে ঘাড় ঘুরিয়ে সাহায্যের জন্য মানুষ খুঁজল অন্তরা, কিন্তু জনশূন্য গোটা এলাকা দেখে ভয় শিউরে উঠল তার অন্তরাত্মা। এদিকে শিয়ালগুলো সদন্ত বের করে গড়গড় আওয়াজ তুলে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে 1 পা 2 পা করে এগিয়ে আসতে লাগলো অন্তরার দিকে। অন্তরা ভয় পেলেও সাহস দেখিয়ে মাটির ডেলা তুলে শিয়ালগুলোর দিকে ছুঁড়ে ভয় দেখালো। যা ভেবে ডেলা ছুড়লো হলো ঠিক তার উল্টো। শিয়ালগুলো ভয় তো পেলই না, উল্টো তার হিংস্রতার সাথে ঝাঁপিয়ে পড়লো অন্তরার উপর। শিয়ালগুলোকে এভাবে ঝাঁপাতে দেখে প্রাণপণে ছুট লাগালো মেয়েটা। পরিস্থিতি এমন যা বর্ণনা করা যায় না। বাবা গো মা গো বলে বিকট চিৎকারের সাথে কান্না করতে করতে ছুটতে শুরু করলো। দৌড়ের চোটে পায়ের চটি খুলে পড়ে রইল রাস্তায়। গায়ের ওড়না খুলে ছিটকে গিয়ে আটকালো পথের ধারে গজানো ঝোপঝাড়ে। চুলের খোপা খুলে লম্বা চুলগুলো ঝুলে পড়লো হাঁটুর কাছে। এদিকে হিংস্র খ্যাক শিয়ালগুলো ভয়ঙ্কর গতিতে ছুটতে লাগলো অন্তরার পিছু পিছু। কোচিং সেন্টারে ক্লাস শেষ করে ওই মেঠো পথ ধরে মধ্যম গতিতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল সজল। আনমনে গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণ আগের কথা ভাবছিল সে। আজ হঠাৎ করেই ভবেশবাবু ফোন করেছিলেন। কাল উনি বাড়িতে আসতে চান, কিছু দরকারি আলোচনা সারতে চান, তাই কলেজে যেতে মানা করেছেন। এমনকি বাবাকেও ফোন করবেন বলেছেন। সজল যখন এসব কথা নিয়ে আপন ভাবনায় মত্ত হয়ে গাড়ি চালাতে ব্যস্ত, ঠিক তখনই আচমকা বাইকের লালচে আলোয় এক এলোকেশী কন্যাকে চিৎকার করতে করতে ছুটে আসতে দেখলো তার দিকে। এমন ভর সন্ধ্যায় এমন ভাবে একটা মেয়েকে দৌড়ে আসতে দেখে সজোরে ব্রেক কষে বাইক থামালো সে। মেয়েটার দিকে তাকাতে দেখতে পেল এক ঝাঁক বুনো হিংস্র খ্যাক শিয়াল পড়েছে তার পেছনে। ঘটনাটা আসলে কি তা বুঝতে আর বাকি রইল না সজলের। তাড়াতাড়ি বাইক থেকে নেমে আশেপাশে তাকালো। অদূরে একটা লম্বা লাঠি জাতীয় কিছু দেখতে পেতে সেটা হাতে তুলে নিয়ে দাঁড়ালো। অন্তরা রাস্তায় হঠাৎ মানুষ দেখতে পেয়ে প্রাণীর দায়ে ছুটে এসে জড়িয়ে ধরলো সজলকে। সর্বাঙ্গ চুলের আড়ালে ঢাকা পড়ে থাকায় সজল তখনও অন্তরাকে দেখতে পায়নি। বাইকের তীব্র আলো দেখে শিয়ালগুলো ভয় পেল। দৌড়ের গতি থামিয়ে সামান্য দূরত্বে দাঁড়িয়ে গড়গড় শব্দ তুলে সদন্ত বার করে তর্জন গর্জন করতে লাগলো। সজল নিজের বুকে জড়িয়ে থাকা ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকা মেয়েটাকে ভরসা দিতে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না, আমি আছি। বলেই অন্তরাকে বুক থেকে ছাড়িয়ে নিজের পাশে দাঁড় করালো। হাতের লাঠিখানা তুলে শক্ত করে ধরে শিয়ালগুলোকে তাড়াতে লাগলো। লাঠি দেখেও শিয়ালগুলো যাচ্ছে না দেখে মাটির রাস্তায় পড়ে থাকা বড় বড় ইটের টুকরো হাতে তুলে শিয়ালের দিকে ছুটতেই ভয়ে পালালো তারা। শিয়ালগুলো পালাতে সজল আর দেরি না করে মেয়েটার কাছে এগিয়ে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখের উপর থেকে চুলগুলো সরাতে থমকে গেল সজল। অন্তরা থরথর করে কাঁপছে আর মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমতো অবস্থায় মেয়েটাকে কিছু বলা সমীচীন বলে মনে হলো না সজলের। তাই অন্তরার হাত ধরে তাড়াতাড়ি বাইকে উঠিয়ে দিল। অতঃপর গাড়ি ছুটিয়ে রওনা হলো বাড়ির দিকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, অথচ মেয়ে নিখোঁজ দেখে মনোরমা চিন্তিত হলেন। শ্রাবণী অভির সাথে চলে যেতে মেয়েটা কেমন যেন একটা হয়ে গেছে। আগের মতো আর সে দুষ্টুমি করে না। কলেজ আর পড়াতে যাওয়ার সময়টুকু ছাড়া বাকি সময় শ্রাবণীর সাথে মাঝে মাঝে কথা বলে সময় কাটায়, আর না হলে কানে হেডফোন গুজে গান শুনতে থাকে জানালায় পিঠ ঠেকিয়ে বসে। অন্তরাকে এমন মনমরা দেখে আজ বিকেল বেলায় মনোরমা একটু হাঁটাহাঁটি করতে বলেছিল, একটু তাজা হাওয়া গায়ে লাগাতে বলেছিল। বিকেলে মেয়েটা হাঁটতে বেরিয়ে এখনো বাড়ি ফিরল না দেখে চিন্তায় কপালের গভীর ভাঁজ পড়ল মনোরমার। বারে বারে পুকুর পাড়ের দিকে তাকিয়েও অন্তরার দেখা পাওয়া গেল না দেখে শাশুড়ি নয়নতারার কাছে এগিয়ে গেলেন তিনি। নয়নতারা নিজের ঘরে বসে মালা জপ করছিলেন। মনোরমা নিচু হয়ে বসে খাটের তলা থেকে হারিকেনটা বার করতে করতে বললেন, মা,
আমি একটু বাইরে যাচ্ছি, আসতে একটু সময় লাগবে, আপনি দরজা বন্ধ করে বসুন। কেন কনে যাইবা? বসুন, আমি এসে বলছি। বলেই ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে এলেন বাড়ি থেকে। পুকুর পাড়ের পাশ ঘেঁষা রাস্তা ধরে সামনে এগোতে দূর থেকে বাইকের আলো চোখে পড়ল মনোরমার। হাতের হারিকেনটা উঁচু করে তুলে ধরতে সজল বাইক চালিয়ে তার কাছাকাছি এসে দাঁড়ালো। মনোরমা অন্তরার কথা জিজ্ঞেস করতে যাবে তার আগে সজলের পেছন থেকে নেমে বিধ্বস্ত অন্তরা মনোরমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। নিজের পরম ভরসার আশ্রয়টুকু খুঁজে পেতে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। এদিকে মনোরমা মেয়ের এমন অবস্থা দেখে রীতিমতো নির্বাক, হতভম্ব। প্রশ্নভরা দৃষ্টিতে তাকালো সজলের দিকে। সজল মনোরমাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে জানিয়ে বলল, কাকি, তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে গরম জলে চান করিয়ে দাও, ভীষণ ভয় পেয়েছে। আমি এক্ষুনি হারাধন ডাক্তারকে নিয়ে আসছি। হাতে পায়ে অনেক জায়গায় কেটে ছিঁড়ে গেছে। তাছাড়া যে হারে ভয় পেয়েছে, রাতে জ্বর আসতে পারে। বলে সজল গাড়ি ছুটিয়ে চলে গেল ডাক্তার আনতে। এদিকে মনোরমা অন্তরাকে বুকে চেপে ধরে নিয়ে চললেন বাড়ির পথে। নৈশকালীন ভোজের আয়োজনে হেতু রান্নাঘরের রান্নায় ব্যস্ত লতা দেবী। পাশে দাঁড়িয়ে বাসন্তী, প্রতাপের পিসি। হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে আর প্রতিবেশীদের বলা কথাগুলো শোনাচ্ছে। মানুষের কথার কি সিঁড়ি, আজকে ওই বাড়ির মেজো বউ কইল। আচ্ছা, তোমরা কি অন্ধ হয়ে গেছিলে? ওই বুড়ি সারা জগতে আর মেয়ে পাও নাই? প্রতাপের জন্য আমার বোনের মেয়ের কথা কইছিলাম, যেমন শিক্ষিত তেমন সুন্দরী, অল্প বয়স, অন্তত একবারের জন্য হলিও দেখে শান্তি পাততে। তা তো তোমরা একবারও গেলে না। আমি ভাবলাম হয়তো অন্য কোনো মেয়ে পছন্দ। ওমা, এখন কি দেখলাম, কোন জায়গাতে এক বুড়ি ধরে আনিছে। সি সি, আমার ভাবতেই লজ্জা করতেছে। না জানি তোমাকে কেমন লাগতেছে। সত্যি কইতাছি, বউ আমার খুব খারাপ লাগছে। কথা কান শুই না। ননদের কথা শুনে লতা দেবী চমৎকার হাসলেন, বললেন, বড়দি, তুমিই বা লোকের কথা শুনতে চাও কেন? না গেলেই তো পারো। দেখো, আমি যাই না, তাই আমাকে এইসব কথা কেউ শোনায়ও না। ভাই বউয়ের কথায় মুখ বাঁকালো বাসন্তী। হলদেটে সাদা ঠেটি শাড়ির আঁচলটা কাঁধে তুলে বলল, তুই আর কইস না। এত ভালো স্বামী পুত্র পাইয়াও কেমনে পাষাণের মতো এক ঘরে পইরা থাকোস, বুঝি না বাপু। আমারে দেখ, সে ছোটকালে বাপ মায়ে বিয়া দিয়া শ্বশুর ঘরে পাঠাইল। স্বামী আমার আদর সোহাগ তো দিল, খালি কোল ভরার আগে পরপাড়া চইলা গেল। ওলাওটাই তারে কায়রা লইল, আমারে বেধবা বানাইয়া চইলা গেল। তারপর থেকে কত কষ্টে একা একা জীবন পার করছি। এতকাল দেওর ভাসুরের বউগের লাথি খাইয়া কোনো মতে ছিলাম। সেরাগ আমারে ওই দেশের তে এহানে না আনলে আজও লাথি খাইতে হইতো। বলে ভিজে আসা চোখ দুটো মুছে নিলেন। শশী অর্ঘ্যর জন্য খাবার নিতে রান্নাঘরে এসেছিলেন। বাসন্তের কথা শুনে দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে সব শুনল। এমন নিকৃষ্ট কথা শুনে শশী থম মেরে দাঁড়িয়ে রইল সেখানে। আসলে প্রতাপের সাথে বিয়ের এতদিন কেটে গেলেও গ্রামে না আসার দরুন গ্রামের মানুষের বিষাক্ত কটু কথার ধার সম্পর্কে অজানা ছিল সে। তাই হঠাৎ করে এত এত নোংরা কটুক্তিগুলো কানে ভেসে আসতেই মস্তিষ্কের অন্দরে তোলপাড় শুরু হলো শশীর। মনের মাঝে তীব্র যন্ত্রণাগুলো দাও দাও করে জ্বলে উঠল। মনে হচ্ছিল সবকিছু ছেড়ে ছুড়ে এক অজানায় হারিয়ে যেতে, যেখানে তাকে কেউ চেনে না এমন কোথাও চলে যেতে, অথবা নিজেকে কোথাও সারা জীবনের মতো লুকিয়ে ফেলতে। শশী এসব চিন্তায় যখন মগ্ন, ঠিক তখনই লতা দেবী কাজ শেষ করে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। শশীকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে শশী তখনই লতার সামনে গিয়ে দাঁড়ালো। বিষণ্ণ বদনে ললাটে ভাঁজ ফেলে ধরা গলায় বলল, আপনারও কি মনে হয় আমাকে বিয়ে করে প্রতাপ ভুল করেছে? লতা দেবী থমকে দাঁড়িয়ে শশীর কথাগুলো শুনলেন। শশীর দিকে তাকিয়ে চমৎকার করে হেসে বললেন, ভুল কে করেছে সেটা সময় বলবে, আমি বা অন্য কেউ তা বলতে পারি না মা। তবে তোমাকে আজ একটা কথা বলছি, পারলে সেটা মেনে চলার চেষ্টা করো। শশী মা ডাক শুনে অবাক হয়ে তাকালো শাশুড়ির দিকে। লতা দেবী হঠাৎ করে মুখের ভাব পরিবর্তন করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। হাসি হাসি মুখটা আচমকায় কেমন যেন ভয়ঙ্কর রহস্যময় হয়ে উঠল, যা দেখে না চাইতেও চমকে উঠল শশী। কখনো কাউকে সম্পূর্ণ বিশ্বাস করতে নেই, হোক সে প্রাণপ্রিয় স্বামী অথবা বাবা মা। বিশ্বাস কেবল নিজের চোখ, কান আর বুদ্ধিকে করা উচিত।
যদি তুমি সত্যিই তোমার প্রশ্নের সঠিক উত্তর চাও তাহলে আমার এই কথাটা একটু হলেও মেনে চলো, তাহলে নিজেই বুঝতে পারবে আসলে ভুলটা কার। বুঝেছো? বলে গটগট কদম ফেলে এগিয়ে চলে গেলেন নিজের একান্ত ঘরখানায়, যেথায় আজ 20 বছর কাটিয়ে দিয়েছেন একান্তে নিভৃতে। পেছনে পড়ে রইল হতভম্ব চেহারায় তাকিয়ে থাকা অশান্ত হৃদয়ের রমণী।